এবার নজর রাখবো বিদেশের খবরের দিকে। চীনের বিরুদ্ধে যত রকম কূটনৈতিক পদক্ষেপ করা যায় সবই করে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এবার মার্কিন সরকারের বহুল প্রচারিত ভার্চুয়াল সামিটে চীনকে আমন্ত্রণই জানানো হলো না, যদিও আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে তাইওয়ান। আর এই সামিটের বিষয় হচ্ছে গণতন্ত্র। প্রেসিডেন্ট বাইডেন তাঁর প্রচার অভিযানে এই সম্মেলনকে প্রাধান্য দিয়েছেন বারবার। গণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক সরকারের মধ্যে সংগ্রামকে তুলে ধরাই তাঁর বিদেশ নীতির অন্যতম প্রধান অঙ্গ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আলোচ্য বিষয়বস্তু এবং আমন্ত্রিতের তালিকায় চীনকে বাদ দেওয়ায় এটা স্পষ্ট যে এই ভার্চুয়াল সামিটে বেজিংয়ের বিরুদ্ধে জোরালো সওয়াল উঠবে। যদিও 110টি দেশের তালিকায় বাদ পড়েছে রাশিয়াও, তবে বন্ধু ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে। ডিসেম্বরের 9 ও 10 তারিখ অনুষ্ঠিত হতে চলেছে এই ভার্চুয়াল সামিট। প্রেসিডেন্ট জো বাইডেনের বিদেশ নীতির কড়া সমালোচনা করলেন বিশিষ্ট মার্কিন ভাষাবিদ, লেখক তথা রাজনৈতিক বিশ্লেষক নোয়াম চমস্কি। বিশেষত চীনের বিরুদ্ধে বাইডেনের আগ্রাসনের কথা উল্লেখ করে তীব্র সমালোচনা করেন তিনি। তার ব্যাখ্যা, ভয় দেখিয়ে যেসব দেশকে দমানো যাবে না সেই সব দেশকে আমেরিকা সহ্য করতে পারে না। আমেরিকায় এমনিতেই সরকার বিরোধী মত পোষণকারী হিসেবে পরিচিত চমস্কি ডিসেম্বরে গণতন্ত্র ও স্বৈরতন্ত্র শীর্ষক একটি ভার্চুয়াল সামিট করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই বৈঠকে চীন ও রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। এই আবহে গণতন্ত্র প্রসঙ্গে বলতে গিয়ে নিজের প্রেসিডেন্টের ভ্রান্ত নীতিকেই দায়ী করলেন বিশিষ্ট এই লেখক। আগামী সপ্তাহে ফের শুরু হতে চলেছে আমেরিকা তালিবান বৈঠক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সেদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে বলে জানা গেছে। মার্কিন প্রশাসনের তরফে বৈঠকে উপস্থিত থাকবেন আফগানিস্তানের জন্য বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট। 2 সপ্তাহ ধরে আলোচনা চলবে বলে জানিয়েছেন আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস। তিনি আরও জানিয়েছেন, দুপক্ষই জাতীয় স্বার্থে বিস্তারিত আলোচনা করবে। আইএসআইএস, আল কায়দার মতো সন্ত্রাসবাদী সংগঠনের মোকাবিলা করা, আফগান ভূমে মানবাধিকার রক্ষা, ভেঙে পড়া অর্থনীতি চাঙ্গা করা সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা হবে এই আলোচনায়। তালিবান ক্ষমতা দখলের পর গত 9 এবং 10ই অক্টোবর কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসেছিল দুপক্ষ। রাশিয়ার উপর কি নিউক্লিয়ার আক্রমণ করার ছক কষেছে আমেরিকা? সেদেশের প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্যে অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চলতি মাসের শুরুর দিকেই নাকি মার্কিন বোমারু বিমান রাশিয়ার আকাশসীমার প্রায় 20 কিলোমিটার সামনে চলে এসেছিল। মস্কোর আরও দাবি, রাশিয়ায় দুদিক থেকে বোমা নিক্ষেপ করার জন্য মহড়া সেরেছে আমেরিকা। বায়ুসেনার এই ড্রিলের কথা স্বীকার করে নিলেও মস্কোর দাবি কার্যত নস্যাৎ করেছে পেন্টাগন। দাবি করা হয়েছে, এই ড্রিল সম্পর্কে যাবতীয় বিষয় আগে থেকেই সর্বসমক্ষে আনা হয়েছিল। এমনকি সব রকম আন্তর্জাতিক প্রোটোকল মেনেই এই ড্রিল সম্পন্ন করা হয়েছে। এমন এক সময় আমেরিকার বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে যখন ইউক্রেন নিয়ে মস্কো ওয়াশিংটন সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। আমেরিকার দাবি, ইউক্রেনে আক্রমণ শানাতে পারে রাশিয়া, যদিও সেই দাবি মানতে নারাজ পুতিনের দেশ। আমেরিকা ও ইসরায়েল আগেই করেছিল, এবার সেই পথেই হাঁটল অস্ট্রেলিয়া। জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত করা হলো হেজবুল্লাহকে। বুধবার সাংবাদিক বৈঠক করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারেন অ্যান্ড্রুজ বলেন, ইরানের মদতপুষ্ট শিয়া সম্প্রদায়ভুক্ত এই নিষিদ্ধ সংগঠনটি সেদেশের জন্য বড় হুমকি। ক্রমাগত হামলার হুমকি দিয়ে চলেছে হেজবুল্লাহ। লেবাননে শিয়া সম্প্রদায়ের উন্নয়ন, বিভিন্ন পরিষেবা দেওয়ার সঙ্গে যুক্ত হেজবুল্লাহ রাজনৈতিক দলের মুখোশ ধরে সশস্ত্র বাহিনী চালাচ্ছে। ইসরায়েলে একাধিক রকেট হামলার সঙ্গেও হেজবুল্লাহ জড়িত। এই সংগঠনটির বিরুদ্ধে কড়া অভিযানেও নামতে চলেছে অস্ট্রেলিয়া প্রশাসন। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন। নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সেরা 10, আর শুরুতেই নজর রাখবো বাংলার খবরে। পুরো ভোট নিয়ে কাটছে না জট। 19 ডিসেম্বর আদৌ ভোট হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে যাচ্ছে। আগামী 19 ডিসেম্বর পুরো ভোট করতে হলে বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কারণ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে নির্বাচনের দিন পর্যন্ত অন্তত পক্ষে 24 দিনের ব্যবধান রাখতে হবে নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা না হলে পুরো নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকছে।
বিধানসভায় হাওড়া পুরসভা সংক্রান্ত বিল পাস হলো, রাজ্যপাল এখনো পর্যন্ত সই করেননি। রাজ্যপালের সই না হওয়ার কারণে হাওড়া পুরসভা নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে হাইকোর্টে পুরো নির্বাচন সংক্রান্ত শুনানি আগামী সোমবার, তাই শুনানির দিকে তাকিয়ে থাকলেও কোনোভাবেই 19 তারিখ ভোট করা সম্ভব নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যপালের সই না হলে সেটা কোনোভাবেই আইনে প্রকাশিত হয় না, সেক্ষেত্রে গেজেট নোটিফিকেশন থাকা জরুরি। তারপর সরকারিভাবে হাওড়া পুর এলাকার ওয়ার্ড ভিত্তিক পুনর্বিন্যাস জরুরি। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সংরক্ষিত আসন চিহ্নিত করার বিষয়টিও সময় সাপেক্ষ। কাজে বৃহস্পতিবারের মধ্যে গোটা বিষয়টি নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এখনো পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের তরফে কোনো উত্তর পাওয়া যায়নি। এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানে 3 সপ্তাহের জন্য স্থগিতাদেশ। বুধবার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সমস্ত নথি সিল করা খামে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 29শে নভেম্বর মামলার পরবর্তী শুনানি। বুধবার ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হলে রাজ্যের হয়ে প্রশ্ন তোলেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য চায় এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক, তবে রাজ্যের তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তে অসুবিধা কোথায়? প্রশ্ন এজির। বিচারপতি হরিশ ট্যান্ডন প্রশ্ন তোলেন, তাহলে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের সুপারিশ ছাড়া কিভাবে এতজন চাকরি পেলেন? বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, যদিও পরে সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। এদিকে নথি নিতে হাজির হন সিবিআই এর প্রতিনিধিরা। এ বিষয়ে বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চের রায়ের প্রতিলিপি একক বেঞ্চে দেখবেন বিচারপতি। পিটিশনারটা সিবিআই চেয়েছিলেন। আজকে মামলা চলাকালীন প্রথমেই জজ সাহেব যখন জিজ্ঞেস করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, আপনি কি সিবিআই চাইছেন? উনি বলেছেন হ্যাঁ আমি সিবিআই চাইছি। তারপরে যখন সিবিআই অর্ডারটা স্টে হওয়ার পরে আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন না আমি সিবিআই চাই। সিবিআই তাহলে না দিলে ইনভেস্টিগেশনটা আপনি যে কোনো রিটায়ার্ড জাজকে দিন, যেটা আমাদের সিঙ্গেল বেঞ্চে আমাদের সাবমিশনটা ছিল। আমরা প্রথম থেকেই বলছিলাম আমাদের স্টেটকে তো আমরা স্টেট হয়ে অ্যাপিয়ার করেছি, আমাদেরকে কোনো অপরচুনিটি দেওয়া হয়নি। আমাকে শুধু ফাইলিং করা এফিডেভিট দিন, সেটা জজ সাহেব না দিয়ে সিবিআই দিয়েছে। সেটাই আজকে বিকাশ দা বললেন না আপনি একটা রিটায়ার্ড জাজকে দিয়ে আপনি করান। তখন জজ সাহেব বললেন আমি তো আপনাকে আগেই জিজ্ঞেস করেছিলেন আপনি কি সিবিআই চাইছেন কি রিটায়ার্ড জাজ চাইছেন? উনি বললেন সিবিআই। বললেন না তাহলে আমি সোমবারে মামলা ছিল। আমাদের অ্যাডভোকেট জেনারেল বললেন সোমবারে আপনি মামলাটা রাখুন, তারপরে সোমবার অব দি 3 weeks of the stay matter will be heard on Monday, that's the 29th I think. বলা হয়েছে যা যা আপনাদের যা বলার আছে, যা যা ডকুমেন্ট আছে আপনার সিল কভার করে আমাদের অফিসার ইনচার্জ বা রেজিস্ট্রার জেনারেলকে স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দুটো জমা করবেন রেজিস্ট্রার জেনারেলের কাছে। ইন দ্য মিন টাইম সোমবারে মামলাটা হিয়ারিং হবে। প্রতিশ্রুতি রাখল রাজ্য। 2014 সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত 478 জন প্রার্থী প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পেলেন। চলতি বছরের 15 ফেব্রুয়ারি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পুজোর আগে প্রাথমিক শিক্ষক পর্ষদ জানিয়েছিল 16,500 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। ইতিমধ্যেই সিংহভাগ নিয়োগ সম্পূর্ণ হয়েছে। সেই শূন্য পদের মধ্যে 2014 সালে টেট উত্তীর্ণ ও প্রশিক্ষণপ্রাপ্ত 478 জন নিয়োগ পেলেন। পাশাপাশি চলতি বছরের 31শে জানুয়ারি প্রাথমিকের যে টেট পরীক্ষা নেওয়া হয় তার ফল প্রকাশে আপাতত ধীরে চলন নীতি নেওয়া হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর। মাদক মামলায় জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং। 2 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি বিভাস পটনায়কের ডিভিশন বেঞ্চ। বিধানসভা নির্বাচনের আগে গ্রেফতার হন ওই বিজেপি নেতা, যদিও একদা তিনি ছিলেন কংগ্রেসে। 2019-এর লোকসভা নির্বাচনের আগে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন রাকেশ। দলের যুবনেত্রী পামেলা গোস্বামী মাদক মামলায় রাকেশ সিং এর নাম সামনে আনেন। 21শে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য কমিটির সদস্য রাকেশ সিং এর বাড়িতেও হানা দেয় কলকাতা পুলিশের মাদক বিরোধী দল। আলিপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শুধু মাদক মামলা নয়, আগেও একাধিকবার গ্রেফতার হয়েছেন ওই বিজেপি নেতা। গন্ডগোল পাকানো, হামলা, ভয় দেখানো, হুমকি, সরকারি কাজে বাধা দান সহ একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, কিন্তু প্রতিবারই জামিন পেয়ে যান তিনি। রাজ্য বিধানসভায় লাইব্রেরি স্ট্যান্ডিং কমিটির বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। তাকে সঙ্গে সঙ্গে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে তিনি কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন। বিধানসভা সূত্রে খবর, 1টা নাগাদ বৈঠকে যোগ দেন। তার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ বিধায়ককে দেখতে হাসপাতালে পৌঁছন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আসেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। ধারালো অস্ত্রের আঘাতে ধর থেকে মাথা আলাদা হয়ে গেল ছাত্রের। দিনে দুপুরে এই নৃশংস খুনের সাক্ষী থাকলো আলিপুরদুয়ারের ফালাকাটার খলিশামারি গ্রাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দশম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা শীল স্কুলের জন্য বাড়ি থেকে বেরোনো মাত্রই প্রতিবেশী স্বপন বিশ্বাস নামে এক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে মৃত্যু হয় দশম শ্রেণীর ওই মেধাবী ছাত্রীর। এই খবর চাউর হতেই ঘটনাস্থলে পুলিশ নিয়ে পৌঁছয় ফালাকাটা থানার আইসি সনাতন সিংহ। ঠিক কী কারণে এই খুনের ঘটনা তার তদন্তে নেমেছে পুলিশ। মূল অভিযুক্ত স্বপন বিশ্বাস ও তার পরিবারের 6 সদস্যকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আসানসোলের শুট আউট, এক ইসিএল কর্মী খুন। মঙ্গলবার রাতে জামুরিয়া এলাকার চাঁদা মোড়ে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, চাপুই রোডে একটি মাংসের দোকানে বসেছিলেন মদন বাউরি নামে ইসিএল কর্মী। সেই সময় মুখে কাপড় বাঁধা অবস্থায় এক দুষ্কৃতী এসে গুলি করে। মদনের মাথায় লাগে গুলি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চম্পট দেয় দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। নিহত ব্যক্তি ইসিএল এর চাপুই কয়লা খনির শ্রমিক ছিলেন। ঘটনাস্থলে যান ডিসি সেন্ট্রাল কুলদীপ সুরেশ, এসিপি সেন্ট্রাল তথাগত পান্ডে ছাড়াও পুলিশের আধিকারিকেরা। কি কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা ছিলাম দুজন, ও চেয়ারে বসেছিল। হঠাৎ করে একজন মুখে বাঁধা অবস্থায় পিস্তল হাতে, বন্দুক হাতে করে নিয়ে আসে, কেড়ে বলে ঢুকে যায় আর ওকে ছটিয়ে গুলি করে তাড়াতাড়ি বেরিয়ে যায়। কটা গুলি করেছে কি যেটা শোনা গেল ওদের মুখ দিয়ে 3টে পরপর গুলি করেছে মাথায়। অত্যাধুনিক ভলভো বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতা থেকে 4টি রুটের এই বাসের সূচনা করা হয়েছে। কলকাতা থেকে আসানসোল, কলকাতা থেকে ঝাড়গ্রাম, কলকাতা থেকে ফরাক্কা, কলকাতা থেকে পুরুলিয়া। প্রাথমিকভাবে এই 4টি রুটে 5টি এসি ভলভো বাস চলবে। বুধবার কসবার পরিবহন ভবনে ওই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরিষেবা চালু হলে জঙ্গলমহলের সঙ্গে কলকাতার যোগাযোগ নিবিড় হবে। অযোধ্যা, বেলপাহাড়ির মতো জায়গায় পর্যটনের ক্ষেত্রেও এই সরকারি বাস পরিষেবা সহায়ক হবে। প্রত্যন্ত এলাকার মানুষ প্রয়োজনে শহরে এসে চিকিৎসা পরিষেবা পাবেন। দূরপাল্লার যাত্রী ও পর্যটকদের কথা মাথায় রেখে থাকছে বাসের নৈশ পরিষেবা। বাস পরিষেবার প্রতীকী উদ্বোধনে এসে ফিরহাদ জানান, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে ভর্তুকি দিয়ে সরকারি বাস চালাতে হচ্ছে। বিকল্প জ্বালানির ব্যবস্থা হলে বাস পরিষেবা আরও বাড়বে। পেট্রোল ডিজেলের মূল্য কমবে না, কারণ এটা বেসরকারি উদ্যোগের কাছে চলে যাচ্ছে। যদি বেসরকারি উদ্যোগরা না থাকে তাহলে কিন্তু এই মূল্যটা হয় না। যখন আমাদের ইন্ডিয়ান অয়েল বা ভারত পেট্রোলিয়াম যখন পুরোটা সরকারি নিয়ন্ত্রণে ছিল, যখন এদের শেয়ার বিক্রি হয়নি, তখন কিন্তু এই মূল্য বৃদ্ধিটা সরকার নিয়ন্ত্রণ করত। কিন্তু এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তার কারণ এখন এটা বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে ভারতবর্ষটাকে পুরোটাই অয়েল সেক্টরটাকে কার হাতে রয়েছে। সুতরাং তাদের মুনাফা করানোর জন্য সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকার চাপ দিচ্ছে। আমরা অল্টারনেটিভ সোর্স অফ ফুয়েল সেটার উপরে জোর দিচ্ছি। অলরেডি আমরা সিএনজি এর কিছু বাস চালু করে দিয়েছি, খুব তাড়াতাড়ি আরও বাস চালু করে দেবো, আর ইলেকট্রিক বাস এরপরে আনছি। সেরা 10-এ এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো দেশের খবরের দিকে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রাজ্য শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। আলোচনা হয় ত্রিপুরা পরিস্থিতি নিয়েও। দিল্লিতে মোদী মমতা বৈঠকে কি আলোচনা হতে পারে তা নিয়ে জল্পনা ছিলই। সেখানে ত্রিপুরা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি শিল্প সম্মেলনে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মমতা। আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। এই প্রথম প্রধানমন্ত্রীকে শিল্প সম্মেলনে উদ্বোধন করতে আমন্ত্রণ জানানো হলো। এছাড়াও বিএসএফ এর সীমা বৃদ্ধি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত বলে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আমফান বা যশের মতো দুর্যোগে প্রাপ্য 96,000 বকেয়া যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার অনুরোধ করেন মমতা। हमारा जो बीजीबीएस होगा 20-21 अप्रैल में कलकत्ता में, और बीजीबीएस कॉन्फ्रेंस में हम प्राइम मिनिस्टर को इनवाइट किया है टू इनागुरेट द कॉन्फ्रेंस। इसी के लिए कि अभी इंडस्ट्री का हाल बहुत खराब है। दूसरी बात यह है, कोविड का सिचुएशन में इंडस्ट्री का हाल बहुत खराब है। तीसरी बात है, बहुत सारे देश आएगा कि नहीं आएगा सोचेंगे, लेकिन अगर स्टेट सेंट्रल मिलके इंडस्ट्री इज माई डेस्टिनेशन, अगर हर डिपार्टमेंट गवर्नमेंट ऑफ इंडिया का, स्टेट का एक साथ में मिलके कॉन्फ्रेंस कर सकता है, हम खाली बंगाल में नहीं और सारे राज्यों को भी कर सकता है।
দিল্লি সফরের প্রথম দিন বিজেপি শক্তিকে জোরদার করতে তৎপর ছিলেন মমতা। কীর্তি আজাদ, অশোক তানওয়ার, সুধীন্দ্র কুলকার্নি, পবন ভাইওয়ারা যোগদান তৃণমূলে। বিরোধী ঐক্যের সন্ধান মমতা। এবার মমতার পাশে থাকার কথা সরাসরি ঘোষণা করে দিলেন বিজেপির বিতর্কিত সাংসদ সুব্রমণিয়াম স্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে মাস্টার স্ট্রোকটা দেন মমতা। মমতার পাশে দাঁড়িয়ে স্বামী বলেন, দলবদল করার কি প্রয়োজন, তিনি মমতার পাশেই আছেন। এমনিতেই স্বামীর সঙ্গে বিজেপির দীর্ঘদিনের সম্পর্ক কার্যত ত্বরান্বিতে ঠেকেছে। গত মাসে বিজেপির সর্বভারতীয় কর্মসমিতি থেকে সরিয়ে দেওয়া হয় রাজ্যসভার প্রবীণ সাংসদকে। তাছাড়া এর আগেও একাধিকবার প্রকাশ্যে মমতার প্রশংসা শোনা যায় স্বামীর মুখে। অক্টোবরে মমতার রোম সফরে সম্মতি না দেওয়ার কেন্দ্রকে তুলোধনা করেছিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও কৃষি আইন প্রত্যাহার প্রস্তাব পাশ। এরপর সংসদে কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করা হবে। আগামী 29 নভেম্বর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। অধিবেশনের প্রথম দিনেই এই বিল পেশের সম্ভাবনা, অর্থাৎ 3 কৃষি আইন প্রত্যাহারের পথে আরও এক ধাপ এগোলো কেন্দ্র। গত 19 নভেম্বর কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 60টি ট্রাক্টর নিয়ে সংসদ অভিযানের ডাক কৃষক সংগঠনগুলির। শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনেই অর্থাৎ 29 নভেম্বর ট্রাক্টর মার্চের ডাক দিলেন ভারতীয় কিষাণ সংগঠনের নেতা রাকেশ টিকায়েত। তিনি বলেন, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সুনিশ্চিত সহ একাধিক দাবিতেই অভিযান করা হবে। রাস্তা অবরোধ না করে ট্রাক্টরগুলি সোজা সংসদে যাবে। যদিও তাদের আন্দোলনের জেরে রাস্তা অবরোধ করে রাখার অভিযোগ বারেবারেই উঠেছে। সেই অভিযোগের কথা তুলে টিকায়েত বলেন, তাদের উদ্দেশ্যে রাস্তা অবরোধ করে রাখা নয়, কেন্দ্রের সঙ্গে কথা বলাই তাদের মূল উদ্দেশ্য। প্রায় 1000 কৃষক এই ট্রাক্টর মার্চে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি। এর আগে সংসদ অভিযানে যত আন্দোলনকারী অংশ নিয়েছিলেন, এবার তার থেকে বেশি কৃষক প্রতিবাদে যোগ দেবেন বলে জানান তিনি। 60টি ট্রাক্টর নিয়ে সংসদ অভিযানের ডাক কৃষক সংগঠনগুলির। শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনেই অর্থাৎ 29 নভেম্বর ট্রাক্টর মার্চের ডাক দিলেন ভারতীয় কিষাণ সংগঠনের নেতা রাকেশ টিকায়েত। তিনি বলেন, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সুনিশ্চিত সহ একাধিক দাবিতেই অভিযান করা হবে। রাস্তা অবরোধ না করে ট্রাক্টরগুলি সোজা সংসদে যাবে। যদিও তাদের আন্দোলনের জেরে রাস্তা অবরোধ করে রাখার অভিযোগ বারেবারেই উঠেছে। সেই অভিযোগের কথা তুলে টিকায়েত বলেন, তাদের উদ্দেশ্যে রাস্তা অবরোধ করে রাখা নয়, কেন্দ্রের সঙ্গে কথা বলাই তাদের মূল উদ্দেশ্য। প্রায় 1000 কৃষক এই ট্রাক্টর মার্চে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি। এর আগে সংসদ অভিযানে যত আন্দোলনকারী অংশ নিয়েছিলেন, এবার তার থেকে বেশি কৃষক প্রতিবাদে যোগ দেবেন বলে জানান তিনি। কোভিডের মৃত্যুতে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। ক্ষতিপূরণ দেওয়ার কাজ কতদূর এগিয়েছে তা জানতে রিপোর্ট তলব করা হলো। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে অনুসন্ধান কমিটি তৈরির জন্য গুজরাট সরকারকে ভর্ৎসনা করল শীর্ষ আদালত। কোভিডের কারণে মৃত্যুতে অনেক পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন। সেসব পরিবারের পাশে দাঁড়াতে পরিবার পিছু 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই কাজ কতদূর এগিয়েছে তা জানতে চায় সুপ্রিম কোর্ট। সংক্রমণে মৃত্যুর জেরে কতগুলি ক্ষতিগ্রস্ত পরিবারকে টাকা দেওয়া হয়েছে তা নিয়ে রাজ্যগুলি থেকে অবিলম্বে তথ্য চাওয়ার নির্দেশ দেওয়া হলো কেন্দ্রকে। ক্ষতিপূরণ দেওয়া নিয়ে পরিবারগুলির অভিযোগ শুনতে রাজ্যের তৈরি কমিটির কাজের অগ্রগতির রিপোর্টও চাওয়া হয়েছে। যদিও গুজরাতে কোভিড মৃত্যু সংক্রান্ত অনুসন্ধান কমিটি তৈরিতে ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত। ডিজিটাল মুদ্রার অপব্যবহার নিয়ন্ত্রণে বিল আনার ভাবনা কেন্দ্রের। দাম পড়ে গেল ডিজিটাল মুদ্রার। আগামী 29 নভেম্বর শীতকালীন অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনেই দ্য ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল 2021 পাশ করাতে পারে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রক ও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদীয় প্যানেলেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। সূত্রের খবর, কিছু ব্যতিক্রম ছাড়া ভারতের সমস্ত ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার জন্য সংসদে বিল পাশ করাতে চলেছে মোদী সরকার। রিজার্ভ ব্যাংকের ডিজিটাল মুদ্রা নিয়ন্ত্রণ করতে কাঠামো তৈরি করা হতে চলেছে। এরপরে হুড়মুড়িয়ে পড়তে থাকে ডিজিটাল মুদ্রার দাম। বিটকয়েনের দাম পড়েছে 18.53%, এথেরিয়ামের দাম পড়েছে 15.58%, টেথেরের দাম পতন 18.29%। সেরা 10-এ এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।